নমস্কার, অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পুপুর পাঁচালিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই বছরে সরস্বতী পুজো কেমন কাটলো আপনাদের? আমাদের তো বেশ ভালোভাবেই কেটেছে। ঘরোয়াভাবেই বাবা মা বোনুর সাথে উদযাপন করেছি এই বছরে সরস্বতী পুজো, আর তার উপরেই এই ব্লগটা বানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এমনিতে আমাদের বাড়িতে বেশ বড় করে সরস্বতী পুজো উদযাপন করা হতো, তবে গত 1-2 বছর ধরে সবার অফিস কাচারি বা নানান কাজ থাকার দরুন সেই রকমভাবে আর বড় করে পুজোটা উদযাপন করা হয়ে ওঠে না। তবে আমরা ঘরোয়াভাবে নিজেদের মতো করেই বাগদেবীর আরাধনা করে থাকি। এই বছরও তার কিন্তু অন্যথা হয়নি। 1 ফেব্রুয়ারি শনিবার দিন অফিস থেকে ফিরেই মার বনুকে নিয়ে চলে গেছিলাম মাতৃ প্রতিমাকে নিজেদের বাড়িতে নিয়ে আসতে। এই বছর আমরা প্রথমবার বিটি রোড টবিন রোডের ওখান থেকেই মাতৃ প্রতিমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। ওখানে প্রচুর ধরনের নানান স্টাইলের সরস্বতী প্রতিমা ছিল। তার মধ্যে থেকেই একজনকে পছন্দ করে আমরা নিয়ে এসেছিলাম। এইখানে আপনাদের সঙ্গে একটা মজাদার গল্প শেয়ার করি। ছোটবেলায় যখন আমরা সবাই মিলে ঠাকুর আনতে যেতাম পুজোর আগে, তখন আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বেশ কিছু ক্রাইটেরিয়াকে মাথায় রেখে মাতৃ প্রতিমাকে পছন্দ করতে হতো। তার মধ্যে প্রথম শর্তই ছিল ঠাকুরটিকে কাঠামোর হতে হবে। দ্বিতীয়ত, ঠাকুর যেন পদ্মের ওপর বসা হয় এবং তার পরনে যে শাড়িটা থাকবে সেটা যেন বাসন্তী রঙের হয় এবং লাল পাড়ের হয়। তার সাথে বীণা আর হাঁস তো থাকতেই হবে। এই সব কিছুকে মাথায় রেখে আমাদের ঠাকুর পছন্দ করে নিয়ে আসতে হতো। তো এইখানে যে সমস্যাটা হতো, হয়তো ঠাকুর পছন্দ হয়ে গেল কিন্তু আমাদের বাজেটে তার ধরছে না, বা যেটা বাজেটে কুলোচ্ছে সেটা আবার আমাদের পছন্দ হচ্ছে না। এবং শেষমেশ এই সমস্যাটার সমাধান করত বুইয়ের একটা অদ্ভুত রকমের বার্গেনিং ক্ষমতা আছে। বুই যে কিভাবে ভাই বাবা বাছা করে একটা বিভৎস দামের ঠাকুরকে একদম নামিয়ে নিয়ে এসে আমাদের বাজেটে আনতে পারে, সেটা না দেখলে সেটাকে বলা সম্ভব নয়। তাই প্রতি বছর ঠাকুর কেনার সময় বুইয়ের এই ক্ষমতাটাকে আমরা প্রচণ্ড এনজয় করতাম এবং বেশ মজাও পেতাম। তবে আমরা কিন্তু বুইয়ের নাতনি হয়ে একদমই সেই ক্ষমতায় পারদর্শী নই। সেই দিন ঠাকুরকে নিয়ে এসে আমরা ঠাকুর ঘরেই রেখেছিলাম। ঠাকুরকে আর যেখানে পুজো করব সেই জায়গায় আর প্রতিষ্ঠা করিনি, কারণ আমাদের একটা অন্য ধরনের প্ল্যান ছিল। এই যে ঠাকুরের পেছনে ব্যাকগ্রাউন্ডটা, এইটা কিভাবে বানিয়েছি বলুন তো? এটা কিন্তু মেনলি আমার বোনেরই মস্তিষ্ক প্রসূত জিনিস। ওর মাথায় এই সব বহু আইডিয়া ঘুরে ফিরে বেড়ায়। এইটা হচ্ছে আসলে একটা টিভি, যে টিভিটাতে আমরা একটা ভিডিও অ্যাটাচ করেছি, মানে পেনড্রাইভের সাহায্যে একটা ভিডিও বানিয়ে সেইটা টিভিতে লাগিয়ে এমন করে প্রজেক্ট করা হয়েছে যেন মনে হচ্ছে পেছনে একটা ডিজিটাল স্ক্রিন লাগানো রয়েছে। ছোটবেলায় যেমন শিকলি বানাতাম আমরা, রঙিন কাগজ দিয়ে একটার পর একটা বেঁধে শিকলি বানানো, এটা ছোটবেলায় তো হতোই। আমি, আমার বোন, আমার কাকা পিসিরা মিলে বসে বিরাট বড় শিকলি বানাতাম আমরা, আর সেটাকে দিয়ে চাঁদোয়ার চারিপাশে কি ঠাকুরের পেছন দিকে খুব সুন্দর করে সাজাতাম। তার সাথে আলপনা দেয়া তো হতোই। এই সবগুলো এবারের কোনোটাই হয়নি। প্রচুর দোকানে খুঁজেও সেই রঙিন কাগজের ছোট ছোট কাটিংগুলো আর পাইনি। তাই জন্যে ওই সেই পুরনো নস্টালজিয়াটাকে আর ফেরত আনা গেল না। তো আমরা প্ল্যানই করেছিলাম যে যেহেতু আর ওই সব কাগজ দিয়ে আমরা সাজাতে পারিনি, সেই কারণে পরের দিন সকালবেলা একদম ফুল দিয়েই আমরা সাজিয়ে নেব। এখানে বলে রাখি,
এই বছর তো সরস্বতী পুজোটা 2 দিন ধরে ছিল, তবে আমরা কিন্তু সোমবারই পুজোটা করেছিলাম। মা শনিবার দিন গিয়েই পুজোর সব ফল ফুল, ঘটের ডাব ইত্যাদি আর যাবতীয় যা যা জিনিস সব কিছু কিনে এনেছিল। সোমবার দিন তো 10টা অবধি তিথি ছিল, তাই বেশ সকাল সকাল উঠেই চান টান করে একদম রেডি হয়ে আমরা আগে পুজোর জোগাড়টা শুরু করে দিয়েছিলাম। মা ওদিকে ফল কাটছে আর আমি আর বনু মিলে ঠাকুরকে জায়গাটা একটু সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে। আচ্ছা, ঠাকুরের জায়গাটা সাজাতে থাকি আর আপনাদের সঙ্গে ছোটোবেলার একটু সরস্বতী পুজোর স্মৃতি শেয়ার করে নিই। ছোটোবেলায় তো একদম ছোট থেকেই মা ওই হলদে শাড়ি, লাল রঙের ব্লাউজ পরিয়ে একদম ফিটফাট রেডি করে দিত। 2খানা বাসন্তী রঙের শাড়ি মা কিনে রেখেছিল, যেটা প্রতি বছর আমরা সরস্বতী পুজোর দিনই ওইটাকে বেশ সুন্দর করে পরিয়ে দিত। আর ওইটা পরেই আমরা নিচে গিয়ে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিতাম বা পুজোর আনুষাঙ্গিক যে ছোটোখাটো কাজ থাকে সেই সবগুলো করতাম। তবে আমাদের ছোটোবেলায় এই সরস্বতী পুজোর সময়ও বেশ ঠান্ডা থাকতো, এবারে তো একদমই ঠান্ডা ছিলই না। আমাদের মিশনারি স্কুল ছিল, সেই কারণে স্কুলের যে সরস্বতী পুজোর অভিজ্ঞতাটা আমাদের নেই। পুজোর সময়টা মেনলি বাড়িতেই কাটতো। পরে যখন কোচিন টোচিনে পড়েছি তখন কোচিনের পুজোতে যেতাম, তবে বেশিরভাগ ছোটোবেলার স্মৃতিটা কিন্তু বাড়িতেই আছে। আর সরস্বতী পুজোর মেন যে কাজটা থাকতো আমাদের, সেটা হচ্ছে ওই শাড়ি পরে এসে নিচে দাদুদের সঙ্গে বসে, নয় ফুলদা তা নইলে বুই, কারুর সঙ্গে একটা বসে কড়াইশুঁটি ছাড়ানো। আর এর সাথে আরও একটা জিনিস ছিল, কতক্ষণে পড়ার বইগুলোকে পুজোর প্রায় আগের দিন যদি মায়ের সামনে দিয়ে দেয়া যায় তাতেই আনন্দ, যাতে থাকুক ওটা যতক্ষণ যতদিন ওখানে থাকতে পারে তত ভালো, তাহলে পড়াশুনো করতে হবে না, ওই কদিনের জন্য পড়াশুনো থেকে ছুটি। আরও একটা জিনিস হতো, সেই দিন আমার বড় দিদা, আমরা বড়দি বলি, উনি পিঠে বানিয়ে নিয়ে আসতেন। পিঠে তো আমরা সচরাচর মিষ্টি পিঠেই খাই, তবে উনি বানিয়ে নিয়ে আসতেন ঝাল পিঠে, এবং এই পিঠেটা খাবার একটা আলাদাই মজা থাকতো। আর সরস্বতী পুজো আর একটা জিনিসের জন্য প্রচণ্ড স্পেশাল, সেটা হচ্ছে বুইয়ের হাতের খিচুড়ি। এই খিচুড়িটা ছাড়া এবং সেটা বুইয়ের হাতের, এটা না হলে সরস্বতী পুজোটা ঠিক সরস্বতী পুজো হয় না। প্রতি বছর বুই মেনলি খিচুড়িটা রান্না করতো, তা না হলে ফুলদি, তবে বেশিরভাগটাই বুই করতো। এই সরস্বতী পুজোর খিচুড়িটা যে কি পরিমাণের আলাদা রকমের খেতে হয়, এই খিচুড়ি মনে হয় সারা বছর করলে সরস্বতী পুজোর খিচুড়ির টেস্টটা পাওয়া যাবে না। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এমনিতে আমাদের পুজোর জোগাড় শেষ, ঘট স্থাপনও হয়ে গেছে। তো এবারে তাড়াতাড়ি পুষ্পাঞ্জলিটা দিয়ে মাকে আরতিটা করে নেব। পুষ্পাঞ্জলির ভিডিও কিছু তোলা হয়নি, কারণ প্রত্যেকেই পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। এবার পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর একটু আরতি করে নিচ্ছি। এবার মোটামুটি পুজো কমপ্লিট, 10টার আগেই আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। এখন একটু প্রসাদ খেয়েই কাজে লাগতে হবে খিচুড়ি বানানোর জন্য। এবারে মাই রেঁধেছে খিচুড়িটা, বেশ ভালোই হয়েছিল খিচুড়িটা। তো আমি মাকে হাতে হাতে সব সবজিপাতিগুলো কেটে দিচ্ছিলাম। আর সেই ছোটোবেলাকার
কড়াইশুঁটি ছাড়ানোর স্মৃতিটাকে এখনও জিইয়ে রাখার জন্য আমি আর বনু আবার বসে পড়েছিলাম কড়াইশুঁটি ছাড়াতে। আর খিচুড়িতে যাবতীয় যা সবজিপাতি লাগছে সেইগুলোকেও হাতে হাতে মায়ের একটু কেটে দিয়েছিলাম। এবার খিচুড়ি বসিয়ে দেয়া হয়েছে। তার সাথে আছে, মানে আজকের দুপুরের লাঞ্চের মেনুটা বলে দিচ্ছি। খিচুড়ি, বাঁধাকপি, আলু, শিম, ফুলকপি এই সব কিছু দিয়ে, তার সাথে বেগুনি, পাঁপড় ভাজা আর কুলের অম্বল। এখনও কিন্তু সরস্বতী পুজো না হলে আমরা কেউ কুল খাই না। ছোটবেলায় ভয় ছিল যে কুল খেয়ে নিলে যদি মা সরস্বতী আমাদের ওপর কৃপা না করেন, পরীক্ষার যদি রেজাল্ট খারাপ হয়। এখন সেই ভয়টা না থাকলেও কিন্তু ওই অভ্যেসটা থেকে গেছে। সরস্বতী পুজো না গেলে কুলটা খেতে ঠিক ভাল লাগে না। রান্না বান্না সব কমপ্লিট। এবার আগে মাকে একটু ভোগ দিয়ে নিই। মা সরস্বতী, আমাদের মা কালীকে এবং ছোট্ট গোপালকে একটু ভোগ নিবেদন করে তারপরে আমরা সবাই লাঞ্চটা সেরে নেব। আর এই রকমভাবে ঘরোয়াভাবেই আমাদের এই বছরের সরস্বতী পুজোটা কাটালাম। একদম বাড়ির মানুষজনদের সঙ্গেই কাটিয়েছিলাম। বাইরে টাইরে আর তেমন বেরোনো হয়নি। তো কেমন লাগলো জানাবেন ভিডিওটা। আরও যদি এরকম ছোট ছোট ব্লগ আপনাদের ভাল লাগে, আমি চেষ্টা করব এখন থেকে আবার রেগুলারলি ভিডিওটা দেওয়ার। তো পাশে থাকবেন, সাথে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটিকে কিন্তু একদম ক্লিক করে রাখবেন, যাতে এর পরে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। তবে আজ আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।